আচ্ছা দেখো সবাই কথা বলে না, পিছনে এটা খুলে বলো তো, আর ফ্যান অফ করে দাও, বেশি কম আছে। হ্যাঁ এটা অফ করো, পিছনে ফ্যান অফ করে দাও, ফ্যান অফ করে দাও। আরে না এটা তো ফ্যান অফই, অফই। দেখো বামে 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 তোমার আসো, তাহলে কেউ কথা বলবে না। হ্যাঁ লেকচার 14 আমরা আজকে পড়ব হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ নিয়ে কালকে আমাদের কিছু আলোচনা হয়েছিল। আজকে আমরা দেখব যে ঘর্ষণ প্রধানত 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে গতি ঘর্ষণ, একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, আর একটা হচ্ছে আমার প্রবাহী ঘর্ষণ। 4 প্রকার হয়ে থাকে। আমরা লিখি জিনিসগুলা। ঘর্ষণ 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 প্রধানত 4 প্রকার। ঘর্ষণ প্রধানত 4 প্রকার। ঘর্ষণ প্রধানত 4 প্রকার। প্রথমটা হচ্ছে, এক নম্বর হচ্ছে স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্থিতি ঘর্ষণ এক নম্বরে হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ। খেয়াল করো স্থিতি ঘর্ষণটা আসলে কি। স্থিতি ঘর্ষণটা হচ্ছে যে আমার কোনো একটা বস্তু অপর একটা বস্তুর উপর দিয়ে যখন চলা শুরু করবে এমন অবস্থায় যে ঘর্ষণ কাজ করে তাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ। যদি আমি এটাকে আরো একটু ভালো করে ব্যাখ্যা করে জিনিসটা বলি, যে দুইটা বস্তু যদি একে অপরের সাপেক্ষে স্থির থাকে তখন স্থির অবস্থায় যে ঘর্ষণ কাজ করবে তাকে আমরা কি বলবো? স্থিতি ঘর্ষণ বলবো। দেখো আমি তো এক্সাম্পল দিলে তোমরা বুঝবা। মনে করো এটা হচ্ছে আমার একটা বস্তু, m ভরের একটা বস্তু, ঠিক আছে? এটা একটা তলের উপর আছে, এবং সেটার উপর যদি আমি F বল প্রয়োগ করি, তার উপর F বল প্রয়োগ করি, তাহলে এই বস্তুটা দেখো, মনে করো বস্তুটা খুব ভারী একটা বস্তু, এবং তুমি ওই ভারী বস্তুর তুলনায় অনেক কম বল দিছো, প্রয়োগ করছো, তাহলে এই বস্তুটা কি নিজের জায়গা থেকে নড়বে? নিজের জায়গা থেকে নড়বে না। তো যদি না নড়ে নিজের জায়গা থেকে, তাহলে এই তলের সাপেক্ষে সে কি থাকবে? স্থির থাকবে। এবং এই স্থির অবস্থায় যে ঘর্ষণ কাজ করবে তাকে আমরা স্থিতি ঘর্ষণ বলব। ভাই কথা বুঝতে পারছি? অর্থাৎ তুমি বল দিচ্ছ, ঠিক আছে, কিন্তু সে নিজের জায়গায় কি হচ্ছে? নড়তেছে না, মানে ত্বরণ শূন্য। বল দিতেছ ঠিক আছে, কিন্তু হচ্ছে না। তার মানে হচ্ছে তাকে কোন দিকে গতিশীল করতে চাচ্ছ? এখানে না, ডান পাশে না, ডান দিকে গতিশীল করতে চাচ্ছ। ও গতিশীল দিকের বিপরীতে আমার একটা ঘর্ষণ কাজ করবে, সেটাকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ বল। তাকে আমরা কি বলবো? স্থিতি ঘর্ষণ বল। তুমি চাচ্ছ এটাকে ওই বরাবর ডানে গতিশীল করতে, কিন্তু সে গতিশীল হচ্ছে না, মোশন হচ্ছে না। মোশনের বিপরীতে যে ঘর্ষণ কাজ করতেছে সেটাই তোকে থামায় রাখতেছে, এবং যে ফোর্স দ্বারা থামায় রাখতেছে ওই ফোর্সটাকে আমরা বলতেছি স্থিতি ঘর্ষণ বল। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে ভাইকে বল, আর না কোশ্চেন থাকলে চিত্র আর সংজ্ঞাটা তুলো, ভাইয়ের সংজ্ঞাটা লিখে দিই। দুটি বস্তু একে অপরের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ কাজ করে
তাকে তাকে স্থিতি ঘর্ষণ বলে। দুটি বস্তু একে অপরের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ কাজ করে তাকে স্থিতি ঘর্ষণ বলে। চিত্রটা সহ তুলবা। দুটি বস্তু একে অপরের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ কাজ করে তাকে স্থিতি ঘর্ষণ বলে। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে স্থিতি ঘর্ষণের বিপরীত কি হবে? স্থিতির উল্টা কি? অস্থিতি মানে কি? গতি। গতি ঘর্ষণ অর্থাৎ বস্তুটা গতিশীল অবস্থায় যে ঘর্ষণ কাজ করে। অর্থাৎ যখন আমার একটা বস্তু আরেক বস্তুর উপর চলা শুরু করবে, মানে চলতেছে, গতিশীল অবস্থায় আছে, তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ কাজ করবে তাকে আমরা কি বলবো? গতি ঘর্ষণ বলবো। তাহলে লেখো 2 নাম্বার গতি ঘর্ষণ। আমি এটাতেই দেখাই দিই। 2 নাম্বার গতি ঘর্ষণ। দুটি বস্তু একে অপরের সাপেক্ষে গতিশীল থাকা অবস্থায় যে ঘর্ষণ কাজ করে তাকে গতি ঘর্ষণ বলে। গতি ঘর্ষণ বলে। অর্থাৎ এখানে অবশ্যই ত্বরণ হবে। ত্বরণ হলে যে ত্বরণের যে ডাইরেকশনে গতি হচ্ছে তার বিপরীতে আমার গতি ঘর্ষণ কাজ করে। F কে গতি ঘর্ষণ বল কাজ করে। যে ডাইরেকশনে গতিশীল হচ্ছে তার বিপরীত ডাইরেকশনে আমার গতি ঘর্ষণ কাজ করে। সহজ জিনিস। এখন একটু আগে খবরে দেখলাম এসএসসি পরীক্ষা এই বছর ডিসেম্বরে হবে। শিওর? তাহলে তোমাদের পরীক্ষা তো ডিসেম্বরে, আগামী বছরে ডিসেম্বর মাসে। ডিসেম্বরে হলে তো সমস্যা, প্রচন্ড শীত, শীতকালে তো হাঁটতে চলবে না। ফেব্রুয়ারি মাস নরমালি ফেব্রুয়ারি মাসে যেটা হইতো ওটা তো ভালোই হয়েছিল। ফেব্রুয়ারি মাসে তো এত শীত পড়ে না, শীত কম থাকে। এই এটা কি আলাদা করে বোঝানো দরকার আছে? স্থিতি ঘর্ষণ উল্টা, মানে গতিশীল যদি না হয় তাহলে যে ঘর্ষণ সেটা স্থিতি ঘর্ষণ, আর গতিশীল অবস্থায় চলতেছে তখন যে ঘর্ষণ কাজ করবে তাকে গতি ঘর্ষণ। 3 নাম্বার আবর্ত ঘর্ষণ। দেখো 3 নাম্বার আবর্ত ঘর্ষণ। আমরা প্রকারভেদটা একটু তাড়াতাড়ি পড়বো, আমাদের মেইন পড়াতে যেতে হবে। আবর্ত ঘর্ষণ এটা মুছে দেই, এটা তাড়াতাড়ি দেখো। আবর্ত ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। আচ্ছা, আবর্ত ঘর্ষণটা কি আসলে? আবর্ত ঘর্ষণ হচ্ছে কোন বস্তু যদি ঘুরায় ঘুরায় চলে, কোন রাস্তার উপর ঘুরায় ঘুরায় চলে কে? চাকা ঘুরায় ঘুরায় চলে, বা কোন একটা বস্তু যদি ঘূর্ণায়মান অবস্থায় থাকে, ঘুরায় ঘুরায় যদি ওই তলের উপর দিয়ে চলে, তাহলে তলের সাথে ওই চাকার যে ঘর্ষণ সেটাকে আবর্ত ঘর্ষণ বলে। ঠিক আছে? আমি যদি চিত্র দিয়ে বুঝাই, মনে করো যে আমার এটা যদি তল হয় আর এটা যদি আমার এটা হয় চাকা হয়, এটা যদি আমার চাকাটা হয়, এই যে সে কিন্তু ঘূর্ণায়মান অবস্থায় আছে। তো ঘূর্ণায়মান অবস্থায় তার গতি কোন ডাইরেকশনে? সামনের দিকে না? মোশন বা গতি সামনের দিকে, আর গতি ঠিক বিপরীতে আমার কাজ করবে আবর্ত ঘর্ষণ।
কথা কি বুঝতে পারছি? তাহলে एग्जांपल গুলো লিখবো, সংজ্ঞা লেখা লাগবে না এটা। যেমন সাইকেলের চাকার সাথে, সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণকে, রাস্তার ঘর্ষণ হলো আবর্ত ঘর্ষণ। সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণ হলো আবর্ত ঘর্ষণ। এগুলো সহজ জিনিস, মুখস্থ এমসিকিউর জন্য। এমসিকিউ তো জিজ্ঞেস করবে যে সাইকেলের চাকার ঘর্ষণ কি? 1 নাম্বার স্থিতি, 2 নাম্বার গতি, 3 নাম্বার আবর্ত, 4 নাম্বার প্রবাহী। এগুলো এমসিকিউর জন্য। সাইকেলের চাকার সাথে রাস্তার যে ঘর্ষণ সেটা হচ্ছে আমার কার কোনো কোশ্চেন আছে? শেষ। 4 নাম্বার হচ্ছে প্রবাহী ঘর্ষণ। দেখো 4 নাম্বার প্রবাহী ঘর্ষণ। চার নাম্বার প্রবাহী ঘর্ষণ। 4 নাম্বার প্রবাহী ঘর্ষণ। 4 নাম্বার প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ আসলে কি? প্রবাহ কি? তরলে প্রবাহ হয়, গ্যাসের প্রবাহ হয়, কঠিনে কি প্রবাহ হয়? কঠিন কি প্রবাহিত হয়? কঠিন প্রবাহিত হয় না। তরল প্রবাহিত হয়, গ্যাস প্রবাহিত হয়। তো এই প্রবাহের মধ্য দিয়ে যখন কোনো কিছু চলা শুরু করে, যেমন তুমি যদি দৌড়াও, তো তুমি কিসের মধ্যে দৌড়াইতেছো? বাতাসের মধ্যে দৌড়াইতেছো না? তো তুমি যদি দৌড়াও দেখবা যে তোমার কানের মধ্যে সু সু একটা আওয়াজ আসে। এই আওয়াজটা কিসের? অবশ্যই ফ্রিকশনের। তোমার 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 শরীরের সাথে বাতাসের একটা কি হচ্ছে? ঘর্ষণ হচ্ছে, এবং গতির বিরুদ্ধে দেখবা এই আওয়াজটা আসে। ঠিক সিমিলার ভাবে তুমি যখন সাঁতার কাটবা এর মধ্যে, পুকুরের পানিতে বা সাগরের পানিতে যদি সাঁতার কাটো, তাহলে তোমার সাঁতার কাটা দেখো তরলের পানির সাথে তোমার একটা ঘর্ষণ হইতেছে। এই ঘর্ষণটাকে আমরা বলতেছি প্রবাহী ঘর্ষণ। এখানে বুঝার কিছু আছে? তো সহজ জিনিস। তাহলে আমরা एग्जांपल গুলো লিখে দেই, সংজ্ঞা লাগবে না, एग्जांपल গুলো লিখে দেই। প্রথম एग्जांपल সেটা হচ্ছে আমার সাঁতার কাটা। প্রথম एग्जांपल সাঁতার কাটা। দ্বিতীয় एग्जांपल প্যারাশুট আরোহী। প্যারাশুট প্যারাশুট আরোহী যাত্রা। 3 নাম্বার পুকুরে মাছের চলাচল। পুকুরে মাছের চলাচল। এগুলো হচ্ছে প্রবাহী ঘর্ষণের एग्जांपल। এগুলো হচ্ছে প্রবাহী ঘর্ষণের উদাহরণ। আর এই উদাহরণগুলো এমসিকিউতে আসে। কারো কোনো কোশ্চেন আছে? 4 প্রকার ঘর্ষণের মধ্যে থাকলে ভাইকে বলো, থাকলে ভাইকে বলো। সাঁতার কাটা, প্যারাশুট আরোহীর যাত্রা, আরেকটা হচ্ছে আমার পুকুরে মাছের চলাচল। আচ্ছা, খেয়াল করো, তুমি একটা জিনিস খেয়াল করো যে আবর্ত ঘর্ষণ আর প্রবাহী ঘর্ষণ দুইটাই কিন্তু গতি ঘর্ষণের অন্তর্ভুক্ত। খেয়াল করছো? এই যে ওদের মধ্যে গতি আছে না? ওদের মধ্যে গতি আছে না? সাঁতার কাটতেছে, গতিশীল।
প্যারাশুট আরোহী নিচে পড়তেছে গতিশীল, পুকুরে মাছ চলতেছে গতিশীল, সাইকেল চলতেছে গতিশীল। তাহলে এই আবর্ত আর প্রবাহী ঘর্ষণ দুইটাই কিন্তু গতি ঘর্ষণের মধ্যেই পড়ে, দুইটাই কিন্তু কিসের মধ্যে পড়ে? গতি ঘর্ষণের মধ্যে পড়ে। আমরা আলাদা করে এটাকে জাস্ট ভাগ করে দিছি আর কি জিনিসটাকে। কিন্তু তাহলে আমরা বলতে পারি যে ঘর্ষণ মেইনলি কয় প্রকার? দুই প্রকার। সাধারণত চার প্রকার, কিন্তু মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতি ঘর্ষণ। কথা বুঝাইতে পারছি? তো এগুলো হলো ঘর্ষণের প্রকারভেদ। এবার খেয়াল করো, ঘর্ষণ বল এটাই তো আমার পড়া, মেইন পড়া তো ঘর্ষণ বল বের করা, তাই না? এফটাকে আমরা কিভাবে বের করব? এই ঘর্ষণ বল বের করার জন্য আমার যে কনসেপ্টটা পড়তে হবে সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। কি করতে হবে? ঘর্ষণ গুণাঙ্ক। দেখো এই যে আমাদের মেইন পড়া শুরু হচ্ছে এখন থেকে, ঘর্ষণ গুণাঙ্ক লেখো সবাই। ঘর্ষণ ঘর্ষণ গুণাঙ্ককে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? মিউ দ্বারা প্রকাশ করি। ঘর্ষণ গুণাঙ্ককে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। মিউ মিউ দেওয়া সামনে লেখা আছে বিড়ালের, এটা মিউ এর মানে নামটা এরকম মিউ। আচ্ছা দেখো, ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা আসলে কি এটা আমরা বুঝতে হবে। এটা বুঝার আগে আমরা এটা জেনে আসি যে ঘর্ষণ বল বস্তুর সারফেস বা তলের প্রকৃতির উপর নির্ভর করে। ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে? তলের প্রকৃতির উপর নির্ভর করে। তার মানে ঘর্ষণ বল এটার আন্ডারে তো ঘর্ষণ গুণাঙ্কটা পড়তেছে। তাহলে একটা জিনিস মনে রাখবা যে কোন তল যত বেশি অমসৃণ হবে তত বেশি ঘর্ষণ কাজ করবে। এটা কাউকে লেখা দিছিলাম না? কোন তল লেখাইছিলাম? আচ্ছা লিখে রাখো সবাই যে কোন তল যত বেশি অমসৃণ তত বেশি ঘর্ষণ কাজ করবে। তাহলে সকাল কোন বেঁচে লেখা নেই? দুপুরে বেঁচে মনে হয় লেখা। আচ্ছা যারা দেখো নাই তারা লেখানো কত যে কোন তল যত অমসৃণ, কোন তল যত অমসৃণ সেই তলে ঘর্ষণ তত বেশি। এর উল্টাটাও একই কথা, যে কোন তল যত বেশি মসৃণ হবে ঘর্ষণ তত কম হবে, আর যত বেশি অমসৃণ হবে তত বেশি আমার ঘর্ষণ কাজ করবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে আমার ঘর্ষণটা নির্ভর করতেছে কিসের উপর? তলের প্রকৃতির উপর। তলটা কি আমার স্মুথ নাকি রাফ, অমসৃণ নাকি মসৃণ, সেটার উপর নির্ভর করতেছে। এবং এটা প্রত্যেকটা সারফেসের জন্য একটা নির্দিষ্ট ঘর্ষণ গুণাঙ্ক থাকে। প্রত্যেকটা নির্দিষ্ট তলের জন্য আমার একটা নির্দিষ্ট কি থাকে? ঘর্ষণ গুণাঙ্ক থাকে। যত বেশি রাফনেস বাড়বে তত বেশি আমার ঘর্ষণ গুণাঙ্ক বাড়ে, আর যত বেশি আমার তলটা মসৃণ হয় তত বেশি ঘর্ষণ গুণাঙ্ক কমে। কথা কি বুঝাইতে পারছি? এবং ঘর্ষণ গুণাঙ্কের ইকুয়েশনটা দেখো সবাই। ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান ঘর্ষণ বল ডিভাইডেড বাই অভিলম্বিক প্রতিক্রিয়া বল। ঘর্ষণ বল ডিভাইডেড বাই অভিলম্বিক প্রতিক্রিয়া বল। ঘর্ষণ বলকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? F। ঘর্ষণ গুণাঙ্ক মিউ, ঘর্ষণ বল স্মল f, আর অভিলম্বিক প্রতিক্রিয়া বল রিঅ্যাকশন ফোর্স r। তাহলে এটাই আমার সূত্র। এখান থেকে আমরা লিখতে পারি যে F = μ r।
F is equal to mu r। এটাই আমার ঘর্ষণ বলের সূত্র। এটাই আমার কিসের সূত্র? ঘর্ষণ বলের সূত্র। ঘর্ষণ বল F is equal to ঘর্ষণ গুণাঙ্ক ইনটু অভিলম্বিক প্রতিক্রিয়া বল R। অভিলম্বিক প্রতিক্রিয়া বল R। ঘর্ষণ বল is equal to ঘর্ষণ গুণাঙ্ক। কারো কোনো কোশ্চেন আছে এখানে? সূত্রটা কিভাবে আসছে এই সূত্রে কিন্তু প্রমাণ আছে, কিন্তু তোমাদের 9 এর সিলেবাসে প্রমাণ নাই। এটা ইন্টারে আছে, এইচএসসি তে আছে। এইচএসসি তে যখন পড়বা ফার্স্ট ইয়ারে তখন সূত্র প্রমাণ শিখে যাবে, ঠিক আছে? আপাতত আমরা সূত্রটা জেনে রাখবো। এখন আসো যে ঘর্ষণ আমরা কয় ভাগে ভাগ করছিলাম? প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতি ঘর্ষণ। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কয় প্রকার হবে? দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর একটা হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক। লেখো তাহলে সুতরাং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এটাকে আমরা মিউ এস দ্বারা প্রকাশ করব। এস মানে স্ট্যাটিক, মিউ এস সমান এফএস বাই আর। এটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সূত্র। আর সিমিলার গতি ঘর্ষণ গুণাঙ্কের, গতি ঘর্ষণ গুণাঙ্ক এটাকে আমরা প্রকাশ করব মিউ কে। কে মানে কাইনেটিক, মিউ কে সমান আমরা লিখব এফ কে বাই আর। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়াল টু এফ এস বাই আর আর মিউ কে ইজ ইকুয়াল টু এফ কে বাই আর। কারো কোশ্চেন থাকলে ভাই বলো। কারো কোনো কোশ্চেন আছে? এখানে কারো কোনো কোশ্চেন আছে? এফএস মানে স্থিতি ঘর্ষণ বল, স্ট্যাটিক ফোর্স। হ্যাঁ, ফোন আমার কাছে। এফএস মানে হচ্ছে স্ট্যাটিক ফোর্স, স্থিতি ঘর্ষণ বল, আর এফকে হচ্ছে কাইনেটিক ফোর্স, গতি ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বল, গতি ঘর্ষণ বল, এটা তো বুঝেছি, স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এবার আসো আমার সূত্রটা কি? F is equal to mu r, এটাই তো সূত্র, তাই না? মিউ কোশ্চেনে দেওয়া থাকে, মিউ 90 থেকে 95% কোশ্চেনে মিউ বলা থাকে। মিউ বলে না দেওয়া থাকলে তো আমরা f বের করতে পারবো না, তাই না? তো মিউটা কোশ্চেনে দেওয়া থাকে, আমাকে যেটা বের করতে হয় সেটা হচ্ছে এই r, অভিলম্বিক প্রতিক্রিয়া বল। অভিলম্বিক প্রতিক্রিয়া বল, দেখো অভিলম্বিক প্রতিক্রিয়া বল। অভিলম্বিক মানে কি? অভিলম্ব মানে কি? তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব বরাবর যে প্রতিক্রিয়া বল কাজ করে সেটাকে আমরা কি বলতেছি? অভিলম্বিক প্রতিক্রিয়া বল। তো আমার কাজ হচ্ছে এই আরটাকে বের করা। আমার কাজ কি? এই আরটাকে বের করা। এখন এই আরটাকে আমরা বের করব কিভাবে? কেস আকারে আমরা জিনিসগুলো দেখব, এটাই আমার কাজ। আজকে আমাদের কেস এই দুইটাই পড়তে হবে, ঠিক আছে? দেখো কেস নাম্বার 1, সবাই লেখো কেস নাম্বার 1। কেস নাম্বার 1, কেস নাম্বার 1, কেস নাম্বার 1 সমতলের ক্ষেত্রে। সমতলের ক্ষেত্রে কেস নাম্বার 1
সমতল সমতল বা সমান্তল। m ভরের একটা বস্তু, তাকে F বলে টানা হচ্ছে এবং সেদিকে তার ত্বরণ হচ্ছে, এবং বলের বিপরীতে আমার কাজ করবে কে? বলের বিপরীতে আমার কাজ করে কে? বাহ্যিক প্রয়োগকৃত বলের বিপরীতে ঘর্ষণ বল, স্মল f। স্মল f দেখলে বুঝবে এটা ঘর্ষণ বলের কথা, ঠিক আছে? আচ্ছা, স্মল f m এর একটা ওজন কাজ করতেছে না? m এর একটা ওজন কাজ করতেছে। m এর ওজন কাজ করতেছে কোন ডাইরেকশন? নিচের দিকে। নিচের দিকে বলতে পৃথিবীর সেন্টার বরাবর আর কি। এবং আমরা জানি প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল থাকে, অর্থাৎ mg এর ঠিক বিপরীতে আমরা কাজ করবে কি? r। এবং এই rটা দেখো তলের সাথে কি লম্ব বরাবর আছে না? এই rটা তলের সাথে লম্ব বরাবর আছে কিনা? তাহলে এটাই তো আমার অভিলম্বী প্রতিক্রিয়া বল। এই rটাই আমার কি? অভিলম্বী প্রতিক্রিয়া বল। এবং আমি বলছিলাম যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে, তাহলে r সমান কি লেখা যায়? mg লেখা যায়। তাহলে সমতলের ক্ষেত্রে অভিলম্বিক প্রতিক্রিয়া বল, অভিলম্বিক প্রতিক্রিয়া দেখা যায় বল স্যার দেখা যায় r সমান mg। অভিলম্বিক প্রতিক্রিয়া বল r mg। প্লাস মাইনাস কেন আসবে? এর মান প্লাস মাইনাস কেন? এটা প্লাস এটা মাইনাস, তো আলটিমেটলি তো জিরোই হয়, নিউট্রাল হয়ে যাচ্ছে না? এটা সমান এটা, মান নিয়ে কাজ করতেছি। তো আমার সুতরাং ঘর্ষণ বলটা কত হবে? ঘর্ষণ বল F mu r, মানে হচ্ছে F mu mg। এই যে ঘর্ষণ বল F mu mg। কারো কোনো কোশ্চেন থাকলে বা এটা বলতে পারো। এটাই সব, এই কেস 1টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় বেশি আসে, এটাই বেশি আসে কোশ্চেন। অভিলম্বিক প্রতিক্রিয়া বল r mg, ঘর্ষণ বল F mu r। mg মানে কি? mg মানে ওজন, বস্তুর ওজন mg। এই আর কোনো কোশ্চেন আছে এখানে? F mu r, r এর মান বসে সেম। এবার আসো কেস 2। কেস 1 এটাই সবচেয়ে বেশি সিলেবাসে আছে এবং এটাই থেকে কোশ্চেন আসে বেশি, কিন্তু কেস 2টা এটা একটু আমরা মনোযোগ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, কেস 2 হচ্ছে আনত তলের ক্ষেত্রে। কেস 2টা কি? কেস 2 হচ্ছে আনত তলের ক্ষেত্রে। কারো কোনো কিছু তোলা লাগবে না, জাস্ট বোর্ডে তাকায় থাকো, শুধুমাত্র বোর্ডে তাকায় থাকো। আনত তলে, আনত তল মানে কি? আনত তল মানে কি? হেলানো তল। তলটা কি অবস্থা আছে? হেলানো অবস্থায় আছে। অর্থাৎ মনে করো আমার চিত্র যদি আঁকি, তাহলে একটা তল আছে, সেটা ভূমির সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো অবস্থায় আছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো অবস্থায় আছে। এবং খেয়াল করো আমার বস্তুটা m ভরের বস্তুটা এই পজিশনে আছে। তুমি যদি তাকে, এই সবাই পড়ে তাকে থাকো, যদি আমি এই বস্তুটাকে F বলে উপরের দিকে টানি, F বলে কই টানতাছি? উপরের দিকে, তাহলে বস্তুটা কই উঠবে? উপরে উঠবে না? অবশ্যই উপরে উঠবে। তো বস্তুটাকে আমি উপরের দিকে টানতাছি, তাহলে তার গতি কোন ডাইরেকশনে? গতি হচ্ছে উপরের দিকে, মানে F এর দিকে। তাহলে আমার ঘর্ষণ কোন ডাইরেকশনে কাজ করবে? নিচে বলতে কোন নিচে? নিচে তো এরকম নিচে হয়, এরকম নিচে, কোন নিচে? তির্যক ভাবে নিচে না? তির্যক ভাবে তো নিচে না, নিচে ঘর্ষণ। তাহলে এই যে তল বরাবর আমার
তল বরাবর আমার এই ঘর্ষণটা কাজ করবে F। এটা বুঝতে পারছি কিনা? বস্তু টানতাছি উপরে, বস্তুটার মোশন বা ত্বরণটাও হচ্ছে উপরের দিকে, এবং গতির বিপরীতে আমার কি কাজ করবে? ঘর্ষণ কাজ করবে। এটা বুঝতে পারছি? mg কোন ডাইরেকশনে কাজ করবে? নিচে বলতে কোন নিচে? খাড়া নিচের দিকে। খাড়া নিচের দিকে mg খাড়া নিচের দিকে কাজ করবে। তো ক্রিয়ার একটা কি আছে? প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া কোথায় কাজ করবে? উপরে উপরে কোন উপরে? এটাই তো ভুল। খাড়া উপরে কাজ করবে না, খাড়া উপরে কাজ করবে না। নাম কি? প্রতিক্রিয়া বলে নামটা কি? অবিলম্বিক প্রতিক্রিয়া বল, মানে তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে। তো তলের সাথে দেখো, তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে, এটাই হচ্ছে আমার অবিলম্বিত প্রতিক্রিয়া বলা। বুঝতে পারছো? এই যে তলের সাথে, যে তল আমি যদি আলাদা করে এঁকে দেখাই, তলের সাথে লম্ব বরাবর, তলের সাথে লম্ব বরাবর প্রতিক্রিয়া বলা। এখন r সমান mg কি লেখা যাবে? কেন লেখা যাবে না? লেখা যাবে না কেন? লেখা কেন যাবে না? মাঝে বলছো তো বুঝে শুনে তো মানুষ না হবে কেন? মানে r এবং mg একই লাইনে কাজ করতেছে না। যদি একই লাইনে কাজ করতো, মানে একই ডাইরেকশনে, মনে করো ওকে এই কলমটাকে আমি ওই বড় টানতাছি, এই কলমটাকে ওই বড় টানতাছি, একই লাইনের উপর আছে না? দুইটা বল যদি একই লাইনে না থাকে, পরস্পর বিপরীত একই লাইনে যদি না থাকে, তাহলে একে অপরকে কাটাকাটি করতে পারবে না। তো আমাকে কি করতে হবে? একই লাইনে এটাকে আনতে হবে। কি করতে হবে? ওদেরকে একই লাইনে আনতে হবে। তাহলে একই লাইনে কিভাবে আনবো আমি? এই যে আর যে লাইনে কাজ করতেছে, এই দেখো এই লাইনে কাজ করতেছে না আরটা, এই লাইনে আরটা কাজ করতেছে। তো আমাকে mg কে এই লাইনে আনতে হবে, এই তির্যক লাইনে আনতে হবে। এটা বুঝতে পারছি না? তাহলে খেয়াল করো, এখানে কি সে একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে না? অ্যাঙ্গেল তৈরি করতেছে না? এই অ্যাঙ্গেলের মানটা কি আমি বের করতে পারবো? দেখো তো, এটা যদি থিটা হয়, এটা যদি 90 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? থিটা 90, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই যে এই অ্যাঙ্গেলটা থিটা, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজে 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে দেখো 180 ডিগ্রি মানে থিটা প্লাস 90 প্লাস x, এটাকে আমরা x ধরি। x সমান কত? 180 ডিগ্রি। তাহলে x সমান কত আসে? 90 মাইনাস থিটা আসে না? থিটা ওই পাশে গেছে, 180 থেকে 90 বাদ 90। তাহলে এটার মান কত পাইলাম? এটার মান পাইছি 90 মাইনাস থিটা। ক্লিয়ার? এই পুরা কোণটা কত হবে? এই পুরা কোণটা মাইনাস দেবেন না, বলতে হবে 90 না? এই যে তলের সাথে লম্ব বরাবর তো কাজ করতেছে এটা। এই পুরো এই নীল রঙের যে এটা কোণটা, এটা কত? 90। আর এটা কত? 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটা কত? থিটা না? বুঝতে পারছি? আবার বলি, দেখো এটা হচ্ছে থিটা, আর মাত্রটা শুরু হয়েছে, আমাদের মেইন পড়াতে ঢুকি নেই। এটা থিটা, এটা হচ্ছে 90। তাহলে এটা কত? 90 মাইনাস থিটা। কিভাবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওইখান থেকে x এর মান বের করব। এই পুরো অ্যাঙ্গেলটা আমার 90, আর এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এটা অবশ্যই থিটা হবে, কারণ দেখো যোগ করলে আবার 90 ডিগ্রি আসবে। থিটা থিটা ভাগ। কথা ক্লিয়ার? না ক্লিয়ার হইলে ভিডিও দেখে আবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের সুবিধার জন্যই করতেছি। খেয়াল করো, আমি এই যে এই তল বরাবর একটা রেখা আমি টেনে রাখি, যেটা আমার এই যে এফটাকে খুব সুন্দর করে আঁকি। এফটা এই বরাবর কাজ করতেছে। আচ্ছা দেখো, mg কে কি করব? এই ডাইরেকশনে আনবো, এখানে আনবো। মানে আমাকে বের করতে হবে যে mg এর, এটা তো থিটা তাই না? mg এর কত অংশ এখানে কাজ করতেছে সেটা আমাকে বের করতে হবে। তো এটা সমান তখন এটাও দেখা যাবে। কথাই বুঝতে পারছি? আমাকে বের করতে হবে যে mg এর কত অংশ আমার এই r এর লাইন বরাবর কাজ করতেছে।
অবিলোপী প্রতিক্রিয়া বলে এই লাইন বরাবর কাজ করতেছে। এবং এই কত অংশ যেটা বের করতেছি এটাকে আমরা বলি হচ্ছে উপাংশ। কি বলি এটাকে? উপাংশ। এটাকে আমরা কি বলি? উপাংশ। উপাংশ এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি আসে? উপযোগ অংশ। মানে উপ মানে একটা ভাগ, অংশ মানেও ভাগ, মানে ভেক্টরের একটা অংশ, এটাকে আমরা বলতেছি উপাংশ। ভেক্টরের কেন অংশ? কারণ ওজন একটা কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশির একটা অংশ আমি বের করব। তো এই চিত্রটা আমি একটু আলাদা করে আঁকি জিনিসটা। দেখো সবাই, এটা মুছে দিই, আমি এটা রাখবো না। খেয়াল করো সবাই, এটা হচ্ছে আমার mg, তাই না? এই বরাবর, এই যে এই বরাবর কাজ করতেছিল থিটা, আর এটা তো আমার তলের সাথে, তলের সমান্তরাল, তাই না? তো এটা থিটা, তাহলে এটা কত হইছিল? 90 মাইনাস থিটা। এতটুকু তো কার্বন কোশ্চেন নেই। কোশ্চেন আছে? না। আমি চাচ্ছি এটা বের করতে। আমি চাচ্ছি কি? এটা বের করতে। দেখো আমি একটা কাজ করব, আমি এখানে ত্রিকোণমিতি ইউজ করতে পারি অবশ্যই। ত্রিকোণমিতি ইউজ করতে এখানে কি লাগবে? আমি একটা লম্ব আঁকি। লম্ব আঁকা যায়? লম্ব আঁকা যায়। তাহলে এটাকে কি হলো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা ত্রিকোণমিতি ইউজ করতে পারবো। আমার কাজ কি? কোনটা বের করা? আমার কাজ হচ্ছে এটা বের করা। আমার কাজ কি? এটা বের করা। তো এটা কি হবে? এটা যদি থিটা হয়, এটা যদি লম্ব হয়, বলো এটা কি হয়? এটা অতিভুজ। হ্যাঁ, থিটার অপোজিটে হয় লম্ব। থিটা তোমরা ত্রিকোণমিতি বলো না জানো? তাইলে এত সমস্যা হয় কেন? থিটার অপোজিটে কি হয়? লম্ব। সবচেয়ে বড় বাহুটা অতিভুজ, তাহলে এটা ভূমি। এটা কই দেখাতে কোন লাগে? দেখো এই ভূমি, এই ভূমিটাই তো বের করব। তাহলে কোন সূত্র ইউজ করব? দেখো এই অতিভুজ তো দেওয়াই আছে mg, তাহলে cos থিটা সমান কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ। লম্ব কেটে দিছি। cos থিটা সমান এই ভূমিটাই তো বের করব, আর অতিভুজ কত? mg। তাহলে সুতরাং ভূমি কত আসে? mg cos থিটা। তাহলে এটার মান কত? mg। তাহলে এটার মান কত? এই যে বরাবর কাজ করতেছে, mg। আমরা এটা বের করতে পারবো না, এই বরাবর কি কাজ করতেছে? সেম ভাবে বের করতে পারবো। কি করব বলো? লম্ব আঁকবো। লম্ব আঁকবো, এই যে লম্ব আঁকলাম, লম্ব আঁকলাম। তাহলে এটাও তো ভূমি, এটা অতিভুজ। তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 মাইনাস থিটা। তাহলে cos 90 মাইনাস থিটা সমান ভূমি, ভূমি বের করব, আর অতিভুজ আমার mg। আর cos 90 মাইনাস থিটা সমান, cos 90 মাইনাস থিটা সমান কি হয়? ছিল না এটা? cos 90 মাইনাস থিটা সমান sin থিটা। cos মনে রাখবা, cos 90 মাইনাস থিটা সমান, আমি জানি না তোমাদের ম্যাথে কতটুকু বলছো, কিন্তু cos 90 মাইনাস থিটা সমান sin থিটা। যদি নাও পড়ে থাকো ম্যাথে পড়বা এটা সামনে, ঠিক আছে? cos 90 মাইনাস থিটা সমান sin থিটা। তো ভূমি বাই mg, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, সূত্র মুখস্থ এটা কিন্তু ত্রিকোণমিতি সূত্র। cos 90 মাইনাস থিটা সমান sin থিটা। তাহলে সুতরাং ভূমি কত আসে বলো? এই ভূমি কত আসে? mg sin থিটা। তাহলে এই বরাবর কি কাজ করবে আমার? mg sin থিটা। তাহলে এই বরাবর কি কাজ করবে? mg sin। এবার তুলো সবাই, চলো সবগুলা তুলো। তুলো সবকিছু তুলো। না বুঝলে ভাইকে বলো কোন জায়গাটা বুঝো না। এই যে আমরা আসল ফিজিক্স পড়ায় ঢুকছি, এগুলি আসল ফিজিক্স। ফিজিক্স আর ম্যাথের মিশ্রণ। ফিজিক্স ভালো করতে হলে ম্যাথে অবশ্যই ভালো থাকতে হবে। ম্যাথ যার খারাপ, ফিজিক্স তার খারাপ। ম্যাথ যার ভালো, ফিজিক্স তার ভালো। তো তোমাদের ম্যাথ স্যারের মানে ম্যাথ স্যার
কাছে ভালো করে ম্যাথ পড়বা, তাহলে ফিজিক্সটা বুঝবে। সুন্দর করে রাখো, সবাই সুন্দর করে রাখো, যে বাইরে কত সুন্দর করে রাখছে, সুন্দর করে রাখো। এখানে লিখে দে আবার এটা মিলে নেবে। তোলা হয়েছে সবার? তোলো তোলো। কোশ্চেন থাকলে মাইকে বলো, কোথায় কোনো কোশ্চেন থাকলে মাইকে বলো। এই যে mg রে তো দুই ভাগে ভাগ করছো, mg cos আর mg sin, দুটো অংশ মানে mg বার। mg কে দুইটা ভাগে ভাগ করে দিলাম না এটাকে, একটা mg cos গেছে আর একটা mg sin গেছে, তো মাঝখানে mg আর থাকবে? ভাগ করে ফেললে থাকবে না তো, mg টা বাদ করে গেছে। তাহলে এই mg cos আর mg sin কে আমরা mg এর উপাংশ বলি, তো ভেক্টরের উপাংশ। তুমি তো আমার মতো বামাতি, তো লেখা বাজে, লেখা সুন্দর করতে হবে, লেখা সুন্দর করতে হবে। বামাতিদের লেখা সবচেয়ে সুন্দর হবে। আমার মতো যত বামাতি আছে সবার লেখা সুন্দর হয়ে গেছে, এই প্রথম আমি কারো, তুমি আমার মাইন্ড করো না, কিন্তু আমি যেটা সত্যি এটাই বলি, লেখাগুলো একটু সুন্দর করতে হবে। হাতের লেখায় সবাই সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ এগুলোতে ভর্তি হবে, ঠিক আছে? আমার বন্ধু দেখলাম ক্লাস 10 এ ভর্তি হয়েছিল, লেখা সুন্দর করে লেখছে, লেখা বড়, আগে অনেক ছোট ছোট লেখা ছিল, তো স্যারে বলছিল যে বোর্ডে নাম্বার উঠবে না, অনেক বেশি লেখতো সৃজনশীল কিন্তু নাম্বার দিত না। অনেক সুন্দর হাতের লেখা প্রশিক্ষণে ভর্তি হয়েছে, লেখা সুন্দর হয়েছে, নাম্বার ভালো হওয়া শুরু হয়েছে। ভর্তি হবা, সপ্তাহে একদিন যাবা, একদিন যায় সুন্দর করে হাতের লেখা শিখবা। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, শীতের আর জোরে বলো, সমস্যা নেই। শীত আনতেছি 2 মিনিট পরে ছুটি দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 2 মিনিট পরে চলে যাবো। এই দেখো আমার এটা ক্লিয়ার কিনা, তুলে এসে সবার অনেকক্ষণ টাইম দিচ্ছি। এই এবার আসো, আমার mg sin mg cos এর দুইটা ভাগ করে ফেলছি, এটাকে আমরা উপাংশ বলি, ঠিক আছে? এখন দেখো r এর ডাইরেকশন mg কে নিয়ে আসছে কিনা, এবং r এর লাইন অফ মানে যে লাইনে r কাজ করতেছে ওই লাইনে mg এর কত কি কাজ করতেছে, mg cos থিটা কাজ করতেছে। তো খেয়াল করো, অনেক কষ্ট করে এসব বের করা লাগছে না? এটার জন্য একটা কি আছে,
শর্টকাট আছে। শর্টকাটটা আমরা শিখবো। শর্টকাটটা দেখো, শর্টকাট সবার শেষে শিখাই। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল ধরবা তার সাথে cos ধরবা। যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos, যার সাথে থিটা তার সাথে cos। এই যে mg কোন পাশে থিটা? এই পাশে না এই পাশে? এই পাশে। তাহলে এই পাশে cos আর অপর পাশে sin। তাহলে যার সাথে থিটা তার সাথে cos, বাকিটার সাথে sin। এটাই শর্টকাট। দেখো, যার সাথে থিটা, যার সাথে থিটা তার সাথে cos, বাকিটার সাথে sin। এটাই শর্টকাট। যার সাথে থিটা তার সাথে cos, বাকিটার সাথে sin। যার সাথে অ্যাঙ্গেল ধরবা তার সাথেই cos, বাকিটার সাথে sin। ক্লিয়ার? এটা হচ্ছে শর্টকাট। তো বলো, অবিলম্বিক প্রতিক্রিয়া বল কত কি হবে? r সমান কি লেখা যাবে? এই যে সমান বিপরীত না, তাহলে r সমান কি লেখা যাবে? mg cos থিটা। তাহলে দেখো আমরা এরপর লিখি, সুতরাং অবিলম্বিক প্রতিক্রিয়া বল, অবিলম্বিক প্রতিক্রিয়া বল r সমান mg cos থিটা। সুতরাং ঘর্ষণ বল, এই ঘর্ষণ বল এক সমান কি মিউ r। মিউ r মানে কি? মিউ r মানে mg cos থিটা। এটাই হচ্ছে ঘর্ষণ। k স্কয়ার, এটাই k স্কয়ার ঘর্ষণ। দেখো কারো কোনো কোশ্চেন আছে কি?